সুপ্রভাত, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন হাওড়া স্টেশনের বাইরে আছি, হাওড়া স্টেশনের ভেতরে ঢুকছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রিষড়া। আমার ইউটিউব চ্যানেলের অনেক সদস্য আমাকে অনুরোধ করেছিলেন যে রিষড়াতে একটা সুন্দর মন্দির আছে যার নাম হচ্ছে প্রেম মন্দির, ওই প্রেম মন্দিরটা সবাইকে দর্শন করানোর জন্য। এই প্রেম মন্দির যেতে গেলে আপনাদের প্রথমে হাওড়া থেকে রিষড়া যেতে হবে। এই রিষড়া যেতে গেলে আপনাকে শেওড়াফুলি, তারকেশ্বর, ব্যান্ডেল, বর্ধমান মেন লাইন যে কোনো লোকালে ধরে রিষড়া স্টেশনে যেতে হবে। হাওড়া থেকে রিষড়ার দূরত্ব, রেলওয়ে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আর সময় নেবে 25 মিনিট, আর মাঝখানে 6খানা স্টেশন থামবে। চলুন তাহলে সাবওয়ে দিয়ে হাওড়া স্টেশনের ভেতর ঢোকা যাক, আবার ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা বলবো। হাওড়া ব্যান্ডেল লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে। এবার হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে নিলাম, মোটামুটি সিট পেয়ে গেছি। 9:10, এখন সময় 9:10ই বেজে গেছে, এক্ষুনি ছেড়ে দেবে। 9:10-এর লোকাল 9:25-এ ছাড়ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবার ট্রেন ছেড়ে দিচ্ছে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে নামলো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার যে দিক দিয়ে আমি হাওড়া থেকে এসেছি সেই দিকের এন্ডে একদম যেতে হবে। সেই দিকে এন্ডে গেলে একটা লেভেল ক্রসিং পড়বে, সেই লেভেল ক্রসিং থেকে বাঁ দিকে আপনাদের যেতে হবে। চলুন আমি দেখাচ্ছি। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 আর 1। এই সামনে গেলে হাওড়া, যে দিক থেকে আমি হাওড়া দিয়ে এলাম সেই দিকে হাঁটবেন, হাঁটলেই দেখবেন যে একটা রাস্তা পড়ছে। এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে লেভেল ক্রসিং যদি পড়ে তাহলে কিন্তু আপনারা লাইনটা ক্রস করবেন না, অ্যাভয়েড করবেন, কেননা তার মানে ট্রেন আসছে। এ দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে গেলে লেভেল ক্রসিং পড়েছে। লেভেল ক্রসিং পড়া মানে আপনার মোটামুটি ট্রেন আসছে। এটা যেহেতু মেন লাইন, এই দেখুন লেভেল ক্রসিং উঠে গেল। লেভেল ক্রসিং ওঠার পরে আমি কিন্তু ক্রস করলাম। লেভেল ক্রসিং খোলার পর আমি স্টেশনের বাইরে চলে এলাম। বাইরে এসে বাঁ দিকে দেখবেন যে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো যাবে প্রেম মন্দির। প্রেম মন্দির যেতে গেলে আপনাদের টোটোতে উঠে বলতে হবে ফেলু মোদকের মিষ্টির দোকানে নামবো। এই ফেলু মোদকের মিষ্টির দোকান থেকে 1 মিনিট হাঁটা পথে আপনারা এই প্রেম মন্দির চলে যেতে পারবেন। এই হচ্ছে মেন রাস্তা। এই ফেলু মোদকের মিষ্টির দোকান আমাকে নামালো। এখানকার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে দেখুন, ডান দিকে পড়বে অন্নপূর্ণা ভান্ডার। এই দেখুন অন্নপূর্ণা ভান্ডার, এই সামনের যে গলি ঢুকে গেছে। চলুন আজকে আমি আপনাদের এই অপূর্ব গঙ্গার পাড়ে অবস্থিত প্রেম মন্দির ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ওই দূরে মেন রাস্তা, ওই মেন রাস্তা থেকে আমি ঢুকলাম, ঢুকে একটুখানি হাঁটা পথেই এই প্রেম মন্দির। প্রেম মন্দিরের দুধারে আছে একটা মেন মন্দির আছে, আর আরেকটা এখানে মহারাজদের থাকার নিবাস, প্লাস এখানে যজ্ঞ ঘর। চলুন এক এক করে আপনাদের সব দেখাই। আমরা প্রেম মন্দির জনকল্যাণ সমিতির প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। প্রবেশদ্বারের মুখেই একটি বিশাল তোরণ ও মাঝে লোহার গেট। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে অপূর্ব কারুকার্য খচিত যজ্ঞমণ্ডপ, আর সামনে দ্বিতল গৃহ, যাতে সাধু মহারাজরা থাকেন। অসাধারণ শিল্পকলার নিদর্শন চোখে পড়বে যজ্ঞমণ্ডপের প্রতিটি স্তম্ভের গায়ে। এই অপূর্ব কারুকার্য খচিত যজ্ঞমণ্ডপটি 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে।
বাইরের দিকে 12টি স্তম্ভ ও ভেতরে 4টি স্তম্ভ। বাইরের প্রতিটি স্তম্ভের গায়ে নানা দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। যজ্ঞমণ্ডপের মেঝ সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যজ্ঞমণ্ডপের একদম মধ্যিখানে হোমকুণ্ড। এই আশ্রমের সব প্রকার যজ্ঞই এই যজ্ঞমণ্ডপে পালিত হয়। হোমকুণ্ডের উপরে ধোঁয়া বেরোনোর সুন্দর ব্যবস্থা। আপনাদের এই প্রেম মন্দিরে যাওয়ার বাঁদিকে প্রথমেই পড়বে যজ্ঞমণ্ডপ। সেই যজ্ঞমণ্ডপ আমি আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো। এবার চলুন মা গঙ্গাকে দর্শন করে মূল মন্দিরে প্রবেশ করব। চলুন তাহলে। তারপর ওখানে গিয়ে প্রসাদের কি ব্যাপার আমি সেটা জেনে নেব। যদি আমি সুযোগ পাই তাহলে আজকে প্রসাদ গ্রহণ করার চেষ্টা করব, যদি এখানে অন্য প্রসাদ থাকে। আর না হলে বাড়ি থেকে আমি খাবার এনেছি, সেই খাবার খেয়ে আপনাদের পুরো দর্শন করিয়ে বাড়ির অভিমুখে রওনা হব। এখান থেকে রাস্তা দিয়ে আমি এগোলাম। এগিয়ে প্রথমে বাঁ পাশে আমার পড়বে যজ্ঞমণ্ডপ। এই যজ্ঞমণ্ডপ দেখার পরে তারপর সোজা একটু হাঁটা পথে গেলেই সামনে হচ্ছে গঙ্গার ঘাট। এই ঘাটের ঠিক ডান দিকে হচ্ছে মূল মন্দির। চলুন, এই দেখুন মূল মন্দির। প্রেম মন্দির আশ্রমের সামনে সুন্দর বাঁধানো শ্রীমানি ঘাট। বাম পাশে বিশাল জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য। গঙ্গার ঘাটে প্রবেশ করেই বাম দিকে শ্বেতপাথর দিয়ে বাঁধানো বেদি, যার উপরে অনেকগুলি শিবলিঙ্গ বসানো আছে। শিবরাত্রির পুজোতে বাবার মাথায় গঙ্গার থেকে জল এনে এই বেদিতে শিবলিঙ্গের উপর ঢালা হয়। প্রচুর ভক্তদের ভিড় হয় সেই দিন। আজকাল এত সুন্দর বাঁধানো পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার ঘাট খুব কম চোখে পড়ে। ঘাটের এক কোণায় বাঁধানো তুলসী মঞ্চ। ঘাটের পাশেই রিসরা ফেরিঘাট। গঙ্গার ওপারে বিখ্যাত দর্শনীয় স্থান খড়দহ শ্যামসুন্দরজিউ মন্দির। গঙ্গাঘাটের একদম লাগোয়া মূল প্রেম মন্দির আশ্রমের প্রবেশদ্বার ও 3 চূড়া বিশিষ্ট মূল মন্দির। আপনাদের মা গঙ্গাকে দর্শন করালাম। এবার চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। ঠিক গঙ্গার ঘাটের থেকে নেবেই সামনে হচ্ছে মূল মন্দির, প্রেম মন্দির। শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারী মহারাজ সুদীর্ঘকাল দেওঘর রামনিবাস ব্রহ্মচর্য আশ্রমে এবং তপবন পাহাড়ে তপস্যা করে তার গুরুদেব যোগীরাজ শ্রী বালানন্দ মহারাজ কর্তৃক আদিষ্ট হয়ে হুগলি জেলার অন্তর্গত রিসরার পবিত্র গঙ্গা তীরে 1340 বঙ্গাব্দে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। লোহার গেট খুলে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাম দিকে গুরু মন্দির। এই গুরু মন্দিরে অন্নপূর্ণা পুজো ও অন্যান্য পুজো ধুমধাম করে পালিত হয়। মন্দিরের ভেতরে আশ্রম প্রতিষ্ঠাতা ও তার গুরুদেবের ছবি বেদির উপরে রাখা আছে। ডান দিকে 3 ধাপ সিঁড়ি পেরিয়ে বিশাল নাট মন্দির। 10টি স্তম্ভের ওপর এই বিশাল নাট মন্দিরটি দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ নাট মন্দির শ্বেতপাথর দিয়ে মোড়া। দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করলেই মন চাইবে এই অপূর্ব নাট মন্দিরে বসে একটু বিশ্রাম নিয়ে ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকার।
নাট মন্দিরের দেওয়ালে আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ ও তার গুরুদেবদের ছবি টাঙানো আছে। নাট মন্দিরের একদিকে মূল গর্ভগৃহ ও উল্টো দিকে আশ্রমের ছোট্ট বাগান। এই প্রেম মন্দির আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী অর্ধনারীশ্বরের অপরূপ বিগ্রহ পূজিত হয়। গুরুদেব মহান সাধক শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজজি এই দুর্লভ বিগ্রহ প্রতিষ্ঠা করেন 1370 বঙ্গাব্দে পৌষ শুক্লা চতুর্দশী তিথিতে। প্রেম মন্দির আশ্রমে সাধারণ ভক্তজন যারা আসেন তারা শ্রী শ্রী অর্ধনারীশ্বরের বিগ্রহ দর্শন করে কিছুটা অবাক হয়ে যান, কারণ শিব পার্বতীর স্বতন্ত্রভাবে বিষপরি উপবিষ্ট মূর্তি দর্শন হয়তো তারা করেছেন, কিন্তু অর্ধ অঙ্গ শিব এবং অর্ধ অঙ্গ পার্বতীর এমন বিগ্রহ বাংলায় দেখা যায় না। আজ আপনাদের এই বিগ্রহের ইতিহাস সংক্ষেপে শোনাচ্ছি। একবার শিবানুচর ঋষি ভিঙ্গি অন্যান্য ঋষি ও দেবতাদের সঙ্গে নিয়ে কৈলাসে শিবকে প্রদক্ষিণ করতে যান। কৈলাসে উপস্থিত হয়ে শিবভক্ত ভিঙ্গি দেখেন হরপার্বতী একাসনে বসে আছেন। শিবের একান্ত ভক্ত ভিঙ্গি কেবল শিবকেই প্রদক্ষিণ করেন। এর ফলে পার্বতী অপমানিত হন এবং তার অভিশাপে ঋষি ভিঙ্গি অস্থি চর্মসার কঙ্কালে পরিণত হয়। ভিঙ্গির দুপায়ে দাঁড়ানোর ক্ষমতা চলে যায়। ভিঙ্গির এই দুর্দশা দেখে শিব সদয় হন এবং ভিঙ্গিকে তৃতীয় একটি পা বর দেন এবং নিজে পার্বতীর সঙ্গে মিশে গিয়ে অর্ধনারীশ্বর রূপে অবস্থান করেন। উদ্দেশ্য, ভিঙ্গি এবার শিবের সাথে পার্বতীকেও প্রদক্ষিণ করতে বাধ্য হবে। ভিঙ্গি তৃতীয় চরণের সাহায্যে কোনো মতে দেহের টাল বজায় রেখে উঠে দাঁড়ায় বটে, কিন্তু বজ্রক্রীড় হয়ে অর্ধনারীশ্বরের মাঝে গর্ত করে কেবল শিবকেই প্রদক্ষিণ করতে থাকে। এইভাবে কৈলাস শিখরেই শিব পার্বতীর মিলিত বিগ্রহ অর্ধনারীশ্বরের উদ্ভব হয়। গর্ভগৃহের বাম পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির। এখানে মহাদেব শিবলিঙ্গরূপে পূজিত হন। শিবলিঙ্গকে জড়িয়ে আছে বাসুকী নাগ। পেছনের বাম দিকে ভগবান গণেশের মূর্তি। ডান দিকে কোন দেবতার মূর্তি ঠিক বোঝা গেল না। কেউ জানলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান, তাহলে অন্য দর্শকরাও জানতে পারবেন। একদম সামনের ডান দিকে নন্দী মহারাজ বিরাজ করছেন। এই আশ্রমে ঘোরার পর আমার কিন্তু মন প্রাণ তৃপ্তিতে ভরে গেল, খুব ভালো লাগছে। আপনারা অতি অবশ্যই কিন্তু এই আশ্রমে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। সবকিছু আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এবার আমরা নাট মন্দিরের পাশে গৃহে আশ্রমের কার্যালয় থেকে প্রসাদের ব্যাপারে কথা বলে নেব। আমি এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করব, তাই আমার সামর্থ্য অনুযায়ী এখানে আমি কিছু দান করলাম। আমাকে এই আশ্রমের শ্রীমৎ দয়ানন্দজি মহারাজ আশ্রমের বিশেষ একটি ঘরে নিয়ে গেলেন, যেখানে গুরু মহারাজ শ্রী শ্রী তারানন্দজি মহারাজ বসতেন। ঘরের কাঠের দেওয়াল আলমারিতে নানান ধর্মীয় বই সযত্নে রাখা আছে। ঘরের দেওয়ালে আশ্রমের গুরু মহারাজদের ছবি টাঙানো আছে। ঘরের মধ্যে এক আধ্যাত্মিক আবহাওয়া বিরাজ করছে, যা মনকে শান্ত করে দেবে। এবার মহারাজ আমাদের এই আশ্রমের পাতাল ঘরটি দেখালেন। পূর্বে এই পাতাল ঘর অনেক বড় ছিল, এখন ক্রমশ ছোট হয়ে গেছে। এখানেই আশ্রমের গুরু মহারাজ ধ্যান করতেন। এবার আমরা চলে এসেছি
মা গঙ্গার একদম পশ্চিম উপকূলে, যেখানে এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী তারানন্দজি ব্রহ্মচারী মহারাজের মহাসমাধি মন্দির। মন্দিরের মাঝে শ্বেতপাথর দিয়ে মোড়া মহাসমাধি বেদী। প্রাচীন দুটি বৃক্ষ, একদিকে একটি অশোক বৃক্ষ ও অন্যদিকে বকুল বৃক্ষের শীতল ছায়ার তলায় এই মহাসমাধি মন্দির। এই দুটি বৃক্ষ গুরু মহারাজ নিজের হাতে লাগিয়েছিলেন। গুরু মহারাজের সমাধি মন্দিরের ঠিক সামনে মাতৃ মন্দির। 1340 বঙ্গাব্দে এই আশ্রমে গুরু মহারাজ শ্রী শ্রী তারানন্দ মহারাজ তার মা শৈলনন্দিনী দেবীর সাথে এই আশ্রমে বসবাস শুরু করেন। গুরু মহারাজ তার গর্ভধারিণী মায়ের সেবা এবং নির্জনে সাধনা করতে থাকেন। মাতা শৈলনন্দিনী দেবীর স্বর্গারোহণের পর তার পবিত্র স্মৃতিতে মাতৃভক্ত মহারাজ আশ্রম সংলগ্ন জাহ্নবী করে মাতৃমন্দির নির্মাণ করেন। এই সেই মাতৃমন্দির যেখানে গুরু মহারাজ অধিষ্ঠাত্রী দেবীরূপে গর্ভধারিণী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। মাতৃমন্দিরের উল্টো দিকে এই আশ্রম মন্দিরের রন্ধনশালা। আপনাদের একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, এই আশ্রমের 62তম বার্ষিক প্রতিষ্ঠা তিথি উৎসব পালিত হবে 12, 13 এবং 14 জানুয়ারি। তো আপনারা যদি পারেন ওই 3 দিনের যে কোনো একদিন এসে এই মন্দির কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবেন। এখানে পুজো হবে এবং তার সাথে যজ্ঞ হবে এবং দুপুরবেলা 1টার সময় প্রসাদ বিতরণ হবে। তো আপনারা এই উৎসবে, এই 3 দিনের যে বার্ষিক উৎসব হবে, সেই বার্ষিক উৎসবে কিন্তু আপনারা এসে এই আশ্রম দর্শন করতে পারবেন। খুব ভালো লাগবে। গঙ্গার তীরে এই প্রেম মন্দির অবস্থিত। তো আমি তাই জন্য 10 দিন আগে এখানে চলে এসেছি যে আপনাদের এই ইনফরমেশনটা জানানোর জন্য। আর আপনারা যদি কিছু এই আশ্রমের ব্যাপারে জানতে চান, তাহলে এই আশ্রমের যে যোগাযোগ ভদ্রলোক একজন আছেন যিনি এই অফিসে বসে থাকেন, শ্রী পিনাকি দাস, ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 8777481549। আপনারা তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে ওই 3 দিনের অনুষ্ঠানে যদি আপনারা অংশগ্রহণ করতে চান, তাহলে দুপুরের প্রসাদ আপনারা কিভাবে পাবেন উনি ডিটেলস বলে দেবেন। কেননা হাজার হাজার ভক্তরা আসবেন, তো তাই জন্য একটা কাউন্টিং এর ব্যাপার আছে যে কতজন ভক্ত আসবেন। তো আপনারা টেলিফোন করে ওনার কাছ থেকে পুরো নিয়মাবলীটা জেনে নেবেন। একদম কিঞ্চিত একটা মূল্যের কুপন কাটতে হবে, জাস্ট ওটা গোনার জন্য যে কতজন ভক্ত এখানে আসছেন ওই দিন, সেই হিসেবে কিন্তু ওনারা প্রসাদ তৈরি করবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি, আজকে দুপুরে আমি এখানে অন্নপ্রসাদ গ্রহণ করব, তার জন্য মহারাজকে বলেছি এবং মহারাজ বলেছেন ঠিক আছে দুপুরবেলা এখানে অন্নপ্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। তো তাই জন্য আমি 10টার আগে কিন্তু এখানে এসে বলে দিয়েছি। তো আপনারা যদি এখানে অন্নপ্রসাদ গ্রহণ করতে চান, তাহলে আপনারা যে নাম্বারটা আমি বলছি, এখানকার যে অফিসে বসেন শ্রী পিনাকি দাস, ওনার নাম্বার হচ্ছে 8777481549। ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করে সব ডিটেলস ইনফরমেশন নিয়ে নেবেন যদি আপনারা এখানে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান। আমি ভিডিওতে এই ব্যাপারটা কিছু বলতে পারছি না। ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই দূর থেকে এলে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে। তাই জন্য আপনারা জানিয়ে ওনার সঙ্গে কথা বললে আপনারা ডিটেলস বুঝতে পেরে যাবেন। আরেকটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের, এখানে কিন্তু সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। আমি টয়লেট ইউজ করেছি। তো আপনারা যদি বয়স্ক মানুষেরা এই আশ্রম আসেন, তাহলে কিন্তু আপনারা টয়লেট ইউজ করতে পারবেন। আর বিশ্রাম নেওয়ার জায়গাটা তো এখানে একদম গঙ্গার ধারে মনোরম পরিবেশ ঘেরা এই আশ্রম। আপনারা সকালে এসে বিকেল অবধি সন্ধ্যে আরতি দেখে এখান থেকে যেতে পারেন। তাহলে আমি মোটামুটি আপনাদের 3টে ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে দিলাম এবং কিভাবে হাওড়া থেকে এই আশ্রমে আসতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা অতি অবশ্যই কিন্তু এই আশ্রমে আসবেন এবং এই আশ্রমে প্রেম মন্দির দর্শন করে যাবেন। দেখবেন আপনাদের সেই দিনটা খুব ভালো যাবে। আজ এই আশ্রমের এক শিষ্যা মন্দিরের ঠাকুরকে ভোগ নিবেদন করেছেন, তাই অনেক শিষ্যা ও ভক্তদের আজ সমাগম হয়েছে। আশ্রমের সহসভাপতি শ্রীমৎ ধ্রুবানন্দজি মহারাজ সকল ভক্তদের ঠাকুরের চরণনমিত দিচ্ছেন। সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, তাই গর্ভগৃহের দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। বিষ্ণু
গর্ভগৃহ থেকে ভোগ প্রসাদ রন্ধনশালায় নিয়ে যাচ্ছেন। সব খাবারের সাথে মিশিয়ে প্রসাদ হয়ে বিতরণ করা হবে। ঠিক দুপুর 1:30 গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। এবার দুপুরের প্রসাদ বিতরণ হবে। খুব তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম। হ্যাঁ, সব জায়গায় আমি প্রসাদ খাই না। আজকে দেখলাম যেহেতু অন্ন প্রসাদ আছে, তাই জন্য যতটা সম্ভব প্রসাদ সজ্জাবে সেটাই আমি খেলাম। বেগুন ভাজা যেটা বেগুনি করেছিল সেটা খেলাম না, মিষ্টি খাইনি, পায়েস খাইনি। মোটামুটি আপনাদের সবই দেখিয়েছি যাতে আপনারা এই আশ্রমে এলে প্রসাদ পেতে পারেন। আর প্রসাদের জন্য আমি যে নাম্বারটা নিচে স্ক্রিনে দিয়ে দিয়েছি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবেন, ওনারাই আপনাদের ডিটেলসে বলে দেবেন প্রসাদের ব্যাপারটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে আপনাদের দর্শন করাবো। তাহলে ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম।